ব্রাইটনেস কোচিং সেন্টারের পক্ষ থেকে ইউটিউব চ্যানেলের সমস্ত স্টুডেন্টদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে আমি ভিডিওতে টপিক নিয়ে আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে যারা বিএ, বিএসসি, বিকম অনার্স এবং পাস কোর্সে পড়াশোনা করছো তাদের অর্থাৎ ফার্স্ট সেমিস্টারে কম্পালসারি ইংলিশ এইসি ইংলিশ সাবজেক্টে যে কবিতা এবং গল্পগুলো আছে তার মধ্যে একটি কবিতা আমি তোমাদের ভিডিওতে আজকের বাংলাতে অনুবাদ করছি বা বিশ্লেষণ করে জানাচ্ছি। ব্রেক 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 লর্ড অ্যালফ্রেড টেনিসনের ব্রেক 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 এই কবিতাতে আমি পুরোটা বাংলার সারসংক্ষেপ আমি পুরোটাই আলোচনা করছি। তোমরা ভিডিওটা শুরু শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, অবশ্যই ভালো লাগবে। এছাড়া আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আমি পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে অবশ্যই হাজির হব। তো আমি প্রথমে লেখক পরিচিতি নিয়ে আলোচনা করছি, তারপরে বাংলাতে পুরো কবিতাটাই আমি বিশ্লেষণ করছি। বলে দিয়ে যাচ্ছি, অবশ্যই তোমরা লক্ষ্য করবে। লর্ড অ্যালফ্রেড টেনিসনের ব্রেক 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 এই কবিতাতে উনি জন্মগ্রহণ করেছিলেন। হি ওয়াজ বর্ন ইন 1809 এই সালে জন্মগ্রহণ করেছিলেন এবং হি ইন ইংল্যান্ড কোথায় জন্মগ্রহণ করেছিলেন? ইংল্যান্ডে জন্মগ্রহণ করেছিলেন এবং কি ছিলেন? হি ওয়াজ অ্যান ইংলিশ পোয়েট, তিনি একজন ইংলিশ কবি ছিলেন। হি ওয়াজ বর্ন ইন ইংল্যান্ড, তাই কি একজন ইংলিশ পোয়েট ছিলেন। এবং বলছি কি হি রোট মেনি নোবেলস পোয়েমস ইন হিজ লাইফ, তার লাইফে তিনি অনেক কবিতা লিখেছিলেন, অনেক নোটেবল পোয়েমস, অনেক বলা যেতে পারে যে বিখ্যাত বিখ্যাত কবিতা লিখেছিলেন। এছাড়া আমি বলে দিই অবশ্যই, যারা অন্য কোনো ইউনিভার্সিটি থেকে, ক্যালকাটা ইউনিভার্সিটি বাদ দিয়ে অন্য কোনো ইউনিভার্সিটি যারা পড়াশোনা করছো তাদের জন্য এই কবিতাটি অনেকখানি ইম্পর্টেন্ট। লর্ড অ্যালফ্রেড টেনিসন হি ডাইড ইন 1892, 1892 সালে তিনি মারা গেছিলেন এবং জন্মগ্রহণ করেছিলেন কত সালে? 1809। তো মাইনাস করলে কত হবে? 83 ইয়ার্স তিনি বেঁচে ছিলেন। এবং তোমাদের যারা ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে যাদের কম্পালসারি ইংলিশ আছে এই সেমিস্টার 1-এ, তাদের এমসিকিউ টাইপের কোশ্চেন আসবে এবং সেখানে লেখক পরিচিতি সম্বন্ধে ও নানান পরিচিতি থেকেও নানা রকমের ইম্পর্টেন্ট কোশ্চেন আসতে পারে। তো আমি সেগুলো আলোচনা করছি এবং ইম্পর্টেন্ট কোশ্চেন সম্ভাব্য কোন কোন টাইপের এমসিকিউ হতে পারে আমি সেগুলো কবিতা বাংলাতে যখন বিশ্লেষণ করব তখন আমি জানিয়ে দেব। তো এবার বলছে কি, দ্য পোয়েম ওয়াজ রিটেন ইন 1835, 1835 সালে। কোন কবিতাটা? ব্রেক 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 এই কবিতাটা লেখা হয়েছিল, লর্ড অ্যালফ্রেড টেনিসন লিখেছিল কত সালে? 1835। তোমাদের 4টে অপশন আসবে, সঠিক অপশন এটা লিখতে হবে যদি পরীক্ষাতে পড়ে। বলতে কি, দ্য পোয়েম ওয়াজ ফার্স্ট পাবলিশ, এই কবিতাটি প্রথম প্রকাশিত হয়েছিল কত সালে? 1842, 1842 সালে। 1842 সালে প্রকাশিত হয়েছিল এবং লেখা হয়েছে কত সালে? 1835 সালে। এই দুটো এমসিকিউ টাইপের সম্ভাব্য কোশ্চেন আলোচনা করলাম। তো কবি পরিচিতি সম্বন্ধে আমি আলোচনা করলাম, এবার কবিতার মধ্যে আসছি। কবিতাটার সম্বন্ধে এবার আলোচনা করব। অ্যাবাউট দ্য পোয়েম, দ্য পোয়েম ব্রেক 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 ইজ আ শর্ট, এটা ছোট কবিতা, সংক্ষিপ্ত কবিতা। স্যাড, এটা দুঃখের কবিতা। লিরিক পোয়েম এবং কি গীতি কবিতা। তাহলে লিরিক পোয়েম, গীতি কবিতা, দুঃখের কবিতা কি ছোট কবিতা। এই কবিতাটা কিন্তু দুঃখ কি, এটা কবি লর্ড অ্যালফ্রেড টেনিসন এটা দুঃখের কাহিনী এই কবিতার মধ্যে তুলে ধরেছেন। এবার হচ্ছে কি, হেয়ার দ্য পোয়েট অথবা স্পিকার, কবি অথবা বক্তা, স্মর্নস মানে কি বেদনাদায়ক বা উনি খুব দুঃখিত বা খুব শোকাহত, কি দ্য লস অফ আ ফ্রেন্ড অর লাভার ইন হিজ পোয়েম, তার কবিতাতে তিনি দেখিয়েছেন কি তার একজন বন্ধু বা একজন প্রেমিক বলা যেতে পারে, মানে সব থেকে ইন্টিমেট ফ্রেন্ড মানে অন্তরঙ্গ বন্ধুর মৃত্যু ঘটেছে। হঠাৎ মৃত্যুকে কেন্দ্র করে মৃত্যুতে তিনি গভীর শোকাহত হয়ে পড়েছিলেন। সেই দুঃখকে কেন্দ্র করে তিনি কি করেছেন? এই কবিতাটা লিখেছেন। নেক্সট, হি ইমাজিনস দ্যাট এভরিওয়ান হ্যাজ সামওয়ান টু লাভ বাট হিম, মানে কি
তিনি কল্পনা করেছেন কি এভরিওয়ান হ্যাজ, প্রত্যেকের আছে সামওয়ান টু লাভ বাট হিম, মানে কি কোনো কেউ না কেউ আছে, প্রতি প্রত্যেকের কেউ না কেউ আছে, ভালোবাসার কোনো একজন মানুষ বা কাছের মানুষ আছে তার ছাড়া। বাট হিম, তার ছাড়া মানে কার ছাড়া? কবির লর্ড অ্যালফ্রেড টেনিসনের ছাড়া, মানে কি কাছের মানুষটি মারা গিয়েছে, তাই কবি বলছে কি যে তার ছাড়া আর বাকি সমস্ত মানুষের কোনো না কোনো কাছের মানুষ আছেন এবং কি ভালোবাসার মানুষ আছেন, কিন্তু তার নেই। এটা এই কবিতাতে তিনি দুঃখের সাথে দেখিয়েছেন। বলছে কি রিয়েলি লর্ড টেনিসন লস্ট আ ফ্রেন্ড, সত্যি কিন্তু লর্ড টেনিসন একজন বন্ধুকে হারিয়েছেন এবং সেই দুঃখে শোকাহত হয়ে এই কবিতাটা লিখেছিলেন। হি হ্যাজ শোন আ লট অফ স্যাড ইন দিস পোয়েম ব্রেক ব্রেক ব্রেক, তার এই কবিতাতে তিনি দেখিয়েছেন লট অফ স্যাড, মানে অনেক দুঃখের কথা তুলে ধরেছেন, অনেক দুঃখের অন্তর্নিহিত ইনার ভাবে ব্যবহৃত করা হচ্ছে, অন্তর্নিহিত বা গভীর দুঃখের কথা তার কবিতাতে তুলে ধরেছেন। ব্রেক ব্রেক ব্রেক, ভেঙে ফেলো ভেঙে ফেলো ভেঙে ফেলো, এটা হচ্ছে কি দেখেছেন এই কবিতাতে। ব্রেক 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 কবিতাতে কবি লর্ড অ্যালফ্রেড টেনিসন 4টে স্ট্যাঞ্জা এই কবিতাতে তুলে ধরেছেন। 4টে স্ট্যাঞ্জা আছে, 4টে স্ট্যাঞ্জার মধ্যে ভিন্ন ভিন্ন প্রতিচ্ছবি তুলে ধরেছেন এই কবিতায়। দুঃখের সহিত ভিন্ন ভিন্ন প্রতিচ্ছবি তুলে ধরেছেন, কখনো আবার কল্পনার সহিত, কখনো একটু সামান্য আনন্দ, কাউকে দেখি সামান্য আনন্দ, এরকমই একটা কিছু কিছু চিত্র ভাবনা তুলে ধরেছেন এই কবিতাতে। তো ব্রেক ব্রেক কবিতাতে প্রথম 4টে স্ট্যাঞ্জারের মধ্যে প্রথম স্ট্যাঞ্জারে কবি দেখিয়েছেন কবি নিজেকে গভীর দুঃখের বা শোকাহত হয়ে পড়েছেন এবং সমুদ্রের সাথে তিনি নিজেকে তুলনা করেছেন। কিন্তু সমুদ্রের সাথে কিভাবে তুলনা করেছেন? যখন সমুদ্রে বাতাস নামে, যখন সমুদ্রে বাতাস আসে, সেই সময়ে সমুদ্র কিন্তু খুব গর্জে ওঠে, অর্থাৎ সমুদ্রের ঢেউ অনেক ফুলে ফেঁপে ওঠে এবং সেই সমুদ্রের ঢেউ লড়াই করতে বা সংগ্রাম করতে বা স্ট্রাগল করার জন্য সে প্রস্তুত থাকে। সমুদ্রের ঢেউ লড়াই বা স্ট্রাগল করার জন্য প্রস্তুত থাকে। তবে কিন্তু কবির জীবনে অনেক দুঃখ বা কষ্ট এসেছে, কিন্তু তিনি সমুদ্রের মতো নিজেকে ক্ষমতার বা তিনি নিজেকে লড়াই করার সম্মুখীন হতে পারছেন না। সমুদ্রে ঢেউ যেমন ভাবে কোনো কিছু গর্জে ওঠার যেমন ক্ষমতা রাখে, যেমন কি লড়াই করার জন্য ক্ষমতা থাকে, যেমন কি ওকে মাইটি বা শক্তিশালী বলে যেমন মনে হয় সমুদ্রের ঢেউগুলোকে, কবি কিন্তু সেরকমই কোনোভাবেই হতে পারছেন না বা হয়ে উঠতে পারছেন না। তিনি ফার্স্ট স্ট্যাঞ্জারে এটা দেখিয়েছেন। আমি দেখাচ্ছি প্রথম স্ট্যাঞ্জারে অন্তর্নিহিত কি বলেছে। দ্য স্পিকার উইচেস, কবি চাইছেন দ্যাট হি কুড স্পিক আউট লাউড দ্য থটস দ্যাট কাম ইনটু হিজ মাইন্ড, সে বলতে চান তার মনের মধ্যে যে চিন্তা ভাবনাগুলো এসেছে সেটা বলতে চান। সমুদ্র যেরকম ভাবে ক্ষমতাশীল, যেরকম গর্জে ওঠা, সেরকম কি গর্জে উঠতে চান কবি লর্ড অ্যালফ্রেড টেনিসন, কিন্তু তিনি পারছেন না। সমুদ্রের মতো গর্জে উঠতে তিনি কোনোভাবে পারছেন না। এই ফার্স্ট স্ট্যাঞ্জাতে দেখিয়েছেন তিনি কিছু বলতে চাইছেন কিন্তু তিনি বলতে পারছেন না। হিজ মাইন্ড ওয়াজ সো ফুল অফ ডিফিকাল্ট ইমোশন, তার মনটা ছিল এতটাই ডিফিকাল্ট ইমোশনে পরিপূর্ণ ছিল তার মনটা এতটা পরিমাণে, দ্যাটস কি হি ওয়ান্টেড টু এক্সপ্রেস দেম, তিনি ওই কঠিন পরিস্থিতিগুলো তিনি কারোর কাছে প্রকাশ করতে পারছেন না। অ্যান্ড ফিল বেটার বাট হি কুড নট, এবং কোনোভাবে ভালো কিছুই ভাবতে পারছেন না, নিজেকে নিয়ে কোনো কিছু ভালো ভাবতে পারছেন না। কারণ কি কবির বন্ধুর মৃত্যুতে শোকাহত হয়ে তিনি কোনো কিছু ভালো ভাবতে পারছেন না, ভালো কিছু বুঝতে চিন্তা ভাবনা নিজের মধ্যে আসছেন, তিনি কিছু বলতে চাইছেন কিন্তু তিনি কোনোভাবে বলতে পারছেন না। সমুদ্রের ঢেউ যেভাবে শক্তিশালী বা গর্জে উঠছে, কিন্তু সমুদ্রের সেই ঢেউয়ের গর্জে ওঠা বা শক্তিশালী
মনোভাব বা লড়াই করার মুভমেন্টের মতো তিনি হতে পারছেন না। সমুদ্রের ঢেউয়ের মতো কোনোভাবে তিনি গর্জে ওঠার মনোভাব ওনার মধ্যে কোনোভাবে নেই বা তিনি আনতে পারছেন না। This shows that he was feeling overwhelmed and upset। মানে কি, এটা দেখিয়েছে, এই কবিতায় দেখিয়েছে, তিনি এই কবিতাতে ফার্স্ট স্ট্যান্জাতে দেখিয়েছে তিনি এতটা পরিমাণে গভীর শোকে শোকাহত হয়ে আছেন, এতটা পরিমাণে গভীর শোকে শোকাহত হয়ে আছেন কি নিজের যন্ত্রণার বা নিজের কষ্টের কথা কারো কাছে বলতে পারছেন না, কাউকে শোনাতে পারছেন না। এটা হচ্ছে ফার্স্ট স্ট্যান্জাতে কবি লর্ড অ্যালফ্রেড টেনিসন তার কবিতাতে দেখিয়েছেন। সেকেন্ড স্ট্যান্জাতে কবি দেখিয়েছেন, সেকেন্ড স্ট্যান্জাতে কবি একটু অন্যরকম ভাবনা চিন্তা ইউজ করেছেন এই কবিতাতে। সেকেন্ড স্ট্যান্জাতে বলা হচ্ছে কি, কবি দেখিয়েছেন ভিন্ন জনের ভিন্ন আনন্দের কথা দেখিয়েছেন, কিন্তু নিজের মধ্যে কোনো আনন্দ নেই। কারণ কি, বন্ধুর মৃত্যুর কারণে, বন্ধুর মৃত্যুর কারণে বা বন্ধুর জন্য শোকাহত হওয়ার কারণে কবির মধ্যে কি কোনোভাবে আনন্দ নেই। এটা অন্যরকম মেজাজে দেখিয়েছেন এই স্ট্যান্জাতে। কি বলছে, দ্য পোয়েট হ্যাজ শোন, কবি দেখিয়েছেন দ্য ফিশারম্যানস বয়, ফিশারম্যানের মানে জেলের ছেলে, হিজ সিস্টার এবং তার বোন, মানে কি ছেলেটার বোন, ভাই বোন দুজন, অ্যান্ড দ্য সেলর্স বয় এবং কি নাবিকের ছেলে, আর দ্য পিপল মেনশনড এই কবিতাতে এই স্ট্যান্জাতে উল্লেখ করা হয়েছে। তাহলে সেকেন্ড স্ট্যান্জাতে কবি কি করে ইউজ করেছে, ফিশারম্যান মানে নাবিক, ফিশারম্যান মানে জেলের ছেলে এবং মেয়ের কথা, এবং নাবিকের ছেলের কথা তুলে ধরেছে এই স্ট্যান্জাতে। দ্য ফিশারম্যানস চিলড্রেন আর প্লেয়িং অন দ্য সিশোর, ফিশারম্যানের হচ্ছে কি শিশুরা কি করছে, খেলাধুলো করছে সমুদ্র সৈকতে। তাহলে সমুদ্র সৈকতে খেলাধুলো করছে, তারা আনন্দে খেলাধুলো করছে, তারা অন্য মেজাজে খেলাধুলো করছে, তাদের মধ্যে আনন্দ আছে, কিন্তু কবির মধ্যে কোনোভাবেই আনন্দ নেই। কি বলছে, দ্য সেলর ইজ সিঙ্গিং, নাবিক গান করছে, অ্যান্ড সেলিং দ্য বোট অন দ্য বে এবং কি উপসাগরে, উপসাগরে কি করছে, বোট চালাচ্ছে এবং কি আনন্দে গান করছে, এবং কি সেই গানের সাথে সাথে নাবিক কি করছে, বোট চালাচ্ছে। এইরকম মেজাজ, এইরকম একটা সুন্দর একটা চিত্র দেখিয়েছে, ওদের মধ্যে আনন্দ এসেছে সমুদ্র থেকে। তাহলে সমুদ্র থেকে ওদের মধ্যে আনন্দ হচ্ছে, সমুদ্র সৈকতে খেলাধুলো করছে, সমস্ত কিছু সমুদ্রেই দেখিয়েছে, কিন্তু সমুদ্র থেকে আনন্দ হচ্ছে, কিন্তু কবির মধ্যে এই স্ট্যান্জাতে কোনোভাবে আনন্দ হচ্ছে। যেটা ফার্স্ট স্ট্যান্জাতে দেখিয়েছে কি সমুদ্র কি করছে, তার মেজাজের মধ্যে আছে সমুদ্রে, আবার এই স্ট্যান্জাতে দেখিয়েছেন শিশুরাও মেজাজের মধ্যে আছে, সবাই নাবিকও গান করছে, কিন্তু ওদের মধ্যে আনন্দ আছে, কিন্তু কবির মধ্যে কোনোভাবে আনন্দ নেই। কেন, তার বন্ধুর মৃত্যুর কারণে। থার্ড স্ট্যান্জাতে দেখিয়েছেন কবি দ্য পোয়েট হ্যাজ শোন, কবি দেখিয়েছেন দ্যাট দ্য সেফলি শিপস সেল অ্যাওয়ে টু দেয়ার ডেস্টিনেশন, মানে কি রাজকীয় জাহাজগুলো তারা তাদের গন্তব্যস্থলে পৌঁছে যাচ্ছে, রাজকীয় জাহাজগুলো পাহাড়ের নিচ দিয়ে তারা তাদের গন্তব্যস্থলে পৌঁছে যাচ্ছে, একটা নির্দিষ্ট লক্ষ্যে জাহাজগুলো পৌঁছে যাচ্ছে। দ্যাট সিন হ্যাজ রিমেইন আনচেঞ্জ, এটা এই দৃশ্যটা কোনোভাবে আনচেঞ্জ না, মানে কি অপরিবর্তিত, এটা কোনোভাবে পরিবর্তনশীল নয় এই দৃশ্যটা। হোয়াট চেঞ্জড ইজ দ্যাট দ্য পোয়েটস বেলাভড ফ্রেন্ড ইজ নো মোর, কবির বন্ধুর মৃত্যুর সাথে সাথে কবির চিন্তাভাবনার পরিবর্তন বা লক্ষ্যের দৃষ্টি বা বলা যেতে পারে তার ডেস্টিনেশনের সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেল। ডেস্টিনেশন বলতে জীবনের এগিয়ে চলার লক্ষ্যটি সম্পূর্ণভাবে পরিবর্তন হয়ে গেল। তাহলে জাহাজ কিন্তু চলে যাচ্ছে তার নির্দিষ্ট লক্ষ্যে, চলে যাচ্ছে সমুদ্রের উপর দিয়ে লক্ষ্যে চলে যাচ্ছে, কিন্তু কবি তার বন্ধুর মৃত্যুর জন্য কারণে নির্দিষ্টভাবে সেই লক্ষ্যে পৌঁছতে পারছে না, কারণ কি কবির বন্ধু মারা গেছে। সো দ্য স্পিকার ক্যান নো লঙ্গার হোল্ড হিজ হ্যান্ডস অর হিয়ার হিজ ভয়েস, কবি এখানে স্পিকার বলতে কি কবি আর কোনোদিন তার হাত ধরতে পারবে না এবং কোনোদিন তার কণ্ঠস্বর শুনতে পাবে না। তার মানে কার, বন্ধুর নামটা তোমাদের আগে বলা হয়নি, আর্থার হেনরি হ্যালাম।
তার বন্ধুর আর্থার হেনরি হ্যালামের মৃত্যুর জন্য তিনি খুব গভীর শোকাহত হয়ে পড়েছেন। তাহলে বন্ধু যদি থাকতো, জাহাজ যেভাবে এগিয়ে যাচ্ছে সমুদ্রের উপর দিয়ে এগিয়ে চলেছে, ঠিক সেইভাবে তার লক্ষ্যে পৌঁছেছে। কবি কিন্তু তার বন্ধু যদি বেঁচে থাকতো তাহলে অবশ্যই সেই জাহাজের মতোই তার লক্ষ্যে বা তার উদ্দেশ্যে বা তার গন্তব্যস্থলে পৌঁছতে পারতো, কিন্তু কবির বন্ধুর মৃত্যুর কারণে কি তিনি কোনোভাবে পৌঁছতে পারছেন না। এটা থার্ড স্ট্যাঞ্জাতে দেখিয়েছে। থার্ড স্ট্যাঞ্জাতে কবি দেখিয়েছেন, দ্য পোয়েট হ্যাজ শোন দ্যাট হি asks the waves to go on strike against the seashore। তিনি সমুদ্রের ঢেউকে ডাকছেন কি সমুদ্রের তীরে আছড়ে পড়ার জন্য। তাহলে সমুদ্রের তীরে আছড়ে পড়ার জন্য সমুদ্রের ঢেউগুলোকে ডাকছেন। বাট দ্য পোয়েট ক্যান নট রিকল দ্য পাস্ট এক্সপেরিয়েন্স দ্যাট হি এনজয়েড ইন দ্য কোম্পানি অফ হিজ ফ্রেন্ড। তিনি দেখিয়েছেন কি তিনি যেটা ভাবতে পারছেন না, অনুভব করতে পারছেন না, স্মরণ করতে পারছে না, যেই ঢেউগুলো যখন বন্ধু বেঁচে ছিলেন, বন্ধু আর্থার হেনরি হ্যালাম যখন বেঁচে ছিলেন, সেই সময় তিনি ওই ঢেউগুলোকে এনজয় করেছিলেন, ওগুলোকে দেখেছিলেন, সমুদ্রের পাশে বসে যে ঢেউগুলো দেখেছিলেন, কিন্তু সেগুলো কথা তিনি মনে করতে পারছেন না, কোনোভাবে অনুভব করতে পারছেন না, কোনোভাবে স্মরণ করতে পারছে না। তাই কবি বলছেন যে সেই ঢেউগুলো আসুক, এসে সমুদ্রের তীরে আছড়ে পড়ুক, আমি ওগুলোকে দেখতে চাই, অতীতের সেই দৃশ্যগুলোকে। এবার বলছে দ্য ওয়েভস কাম এগেন অ্যান্ড এগেন হিটিং দ্য ওয়াল অফ রক্স এস টাইম। মানে কি ঢেউগুলো আসে, বারবার আসে, এসে কি করে তীরের সেই পাথরের ওপরে বা দেয়ালের ওপরে আছড়ে পড়ে, এসে খুব জোরে আঘাতপ্রাপ্ত হয়। কোনগুলো? সেই ঢেউগুলো এসে বারবার প্রতিটা মুহূর্তে আঘাতপ্রাপ্ত হয়। বাট কিন্তু ফর হিম তার জন্য কি মানে কবির জন্য দেয়ার ইজ নো রিটার্ন অফ দ্য ডেথ। মানে কি মৃত্যু ফিরে আসবে না, মানে কবির বন্ধু তো মারা গেছে, মৃত্যু ফিরে আসবে না। জাস্ট রিটার্নিং দ্য পেন অফ লস, কিন্তু যন্ত্রণা ফিরে আসবে। মানে কি বলছে কবি কবিতাতে যে প্রতিটা মুহূর্তে ঢেউ আছড়ে পড়ছে কার তীরের উপরে, মানে কষ্ট দিচ্ছে, মানে কি উপকূলকে কষ্ট দিচ্ছে। কিন্তু এখানে কবি বলছে কি যে প্রতিটা মুহূর্তে তার জীবনেও বন্ধু মারা গিয়েছে, মারা যাওয়ার ফলে তার মধ্যে সেই যন্ত্রণা এসে হাজির, প্রতিটা মুহূর্তে এসে হাজির হয়েছে, এই কবিতাতে দেখিয়েছে। অর্থাৎ কি একটা হতাশার অনুভূতি এই লাস্ট স্ট্যাঞ্জাতে দেখিয়েছে। এটা কি কবির বন্ধুকে মৃত্যুকে কেন্দ্র করে গভীর শোকে শোকাহত হয়ে এই ব্রেক 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 কবিতাটা লিখেছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি কতটা সহজে এই কবিতার আলোচনা করলাম। তো অবশ্যই বাংলা সার সংক্ষেপ ভালোভাবে আলোচনা করেছি, তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। এবং যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের শেয়ার করবে। আমি পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো, তাই সবাইকে ধন্যবাদ জানাই।